চলুন আজ সেই সব বড় বড় কৌশলগুলো একটু ঘেঁটে দেখা যাক, যেগুলো গত 100 বছরেরও বেশি সময় ধরে আমাদের এই পৃথিবীকে আজকের এই চেহারা দিয়েছে। আসলে পুরো ভূরাজনীতির খেলাটাই কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরে, কে এই পৃথিবীকে কন্ট্রোল করবে। এটা অনেকটা দেশগুলোর মধ্যে খেলা একটা হাই স্টেক্স দাবার চালের মতো, যেখানে জেতার মানে হলো বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করা। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম দিকের থিওরিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তখন ভাবা হতো একটা দেশ বা রাষ্ট্র হলো অনেকটা জীবন্ত প্রাণীর মতো, আর বেঁচে থাকতে হলে তাকে নিজের সীমানা বা ভূখণ্ড বাড়াতেই হবে। আর ঠিক এই ধারণাটাই জন্ম দিয়েছিল এক বিশাল দ্বন্দ্বের, যা প্রায় পুরো 20 শতক ধরেই চলেছে। লড়াইটা কাদের মধ্যে? লড়াইটা ছিল তাদের মধ্যে যারা বিশাল স্থলভাগ নিয়ন্ত্রণ করে, আর তাদের মধ্যে যারা সমুদ্রের অধিপতি, মানে ল্যান্ড পাওয়ার বনাম সি পাওয়ার। তো চলুন এখন দেখি এই ল্যান্ড আর সি পাওয়ারের লড়াইটা থেকেই কিভাবে বিশ্ব নিয়ন্ত্রণের প্রথম বড় থিওরিটা সামনে এলো। ম্যাকিন্ডারের যুক্তিটা ছিল বেশ সোজা সাপটা। উনি মনে করতেন রেললাইন আবিষ্কারের পর ল্যান্ড পাওয়ার বা স্থল শক্তিগুলো একটা মারাত্মক সুবিধা পেয়ে গেছে। কেন? কারণ এখন আর সমুদ্রে তোয়াক্কা না করেই তারা বিশাল সেনাবাহিনী আর মালামাল খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। ম্যাকিন্ডারের বিখ্যাত কথাটা তো দেখতেই পাচ্ছেন, মানে ব্যাপারটা একদম পরিষ্কার। তার মতে বিশ্ব শক্তি হওয়ার চাবিকাঠিটা অন্য কোথাও না, একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাতেই লুকিয়ে আছে, আর সেই এলাকাই হলো হার্টল্যান্ড। কিন্তু সব থিওরিরই তো একটা কাউন্টার আর্গুমেন্ট থাকে, তাই না? প্রশ্ন উঠল, হার্টল্যান্ড তো বিশাল, ঠিক আছে, কিন্তু জায়গাটা তো বেশ দুর্গম। তাহলে এর আশেপাশের যে উপকূলীয় এলাকাগুলো আছে, যেখানে মানুষ থাকে, সম্পদ আছে, সেগুলোর কি হবে? আসল ক্ষমতার কেন্দ্রটা কি আসলেই ওখানেই? আর ঠিক এই প্রশ্নটা থেকেই উঠে এলো নিকোলাস পাইকম্যানের পাল্টা থিওরি। উনি বললেন, না, আসল চাবিকাঠি হার্টল্যান্ডে না, আসল ক্ষমতা লুকিয়ে আছে এর চারপাশের উপকূলীয় এলাকাগুলোতে, যেটাকে উনি নাম দিয়েছিলেন রিমল্যান্ড। কারণ ওখানেই তো জনসংখ্যা, বড় বড় বন্দর আর বিশ্ব বাণিজ্যের আসল কেন্দ্র। এই যে ল্যান্ড পাওয়ার আর সি পাওয়ারের বিতর্ক, এটাই কিন্তু সরাসরি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের স্ট্র্যাটেজিকে একটা নতুন দিকে নিয়ে গেল। তখন লক্ষ্যটা আর শুধু জমি দখলের মধ্যে সীমাবদ্ধ থাকল না, মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো একটা নির্দিষ্ট আদর্শ বা আইডিওলজিকে আটকে রাখা। এই কন্টেইনমেন্ট পলিসির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো, এটা কিন্তু সরাসরি যুদ্ধ করার কোনো প্ল্যান ছিল না, বরং আসল কৌশলটা ছিল সোভিয়েত সিস্টেমকে একঘরে করে দেওয়া, ধীরে ধীরে তাকে দুর্বল করে দেওয়া, যাতে একসময় সে ভেতর থেকেই ভেঙে পড়ে, অনেকটা একটা কোয়ারেন্টাইন জোনের মতো। আর এই পলিসিটা কাজে লাগানোর জন্য 3টে প্রধান রাস্তা নেওয়া হয়েছিল। প্রথমত, ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে মিলিটারি সাহায্য দেওয়া হলো সেই সব দেশকে যারা কমিউনিজমের বিরুদ্ধে লড়ছে। দ্বিতীয়ত, মার্শাল প্ল্যানের মাধ্যমে পশ্চিম ইউরোপের অর্থনীতিকে চাঙা করা হলো, যাতে কমিউনিজম আকর্ষণীয় না মনে হয়। আর 3 নম্বরে ছিল ডমিনো থিওরি, এই ভয়টা ছড়িয়ে দেওয়া যে একটা দেশ কমিউনিস্ট হয়ে গেলে তার পাশের দেশগুলো একে একে কমিউনিস্ট হয়ে যাবে। তারপর তো সোভিয়েত ইউনিয়ন ভেঙেই গেল, আর সাথে সাথেই শুরু হলো নতুন এক বিতর্ক। প্রশ্ন উঠল, তাহলে কি আইডিওলজির লড়াই এখানেই শেষ? মানবজাতি কি তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে, নাকি এটা ঝড়ের আগের শান্তি, আর সামনে অপেক্ষা করছে একদম নতুন ধরনের এক সংঘাত? এখানে দুজন বিখ্যাত চিন্তাবিদ দুটো একেবারে আলাদা ভবিষ্যৎবাণী করলেন। একদিকে ফ্রান্সিস ফুকুয়ামা বললেন দি এন্ড অফ হিস্ট্রি, মানে লিবারেল ডেমোক্রেসি শেষ কথা, আদর্শের লড়াই শেষ। আর অন্যদিকে স্যামুয়েল হান্টিংটন ঠিক তার উল্টো কথা বললেন। উনি সাবধান করে দিয়ে বললেন, আসল লড়াই তো সবে শুরু হবে, আর সেই লড়াইটা হবে বিভিন্ন সভ্যতা আর সংস্কৃতির মধ্যে। আর আজকের দিনে এসে এই গ্রেট গেম বা বড় খেলার নিয়মকানুন আবারও বদলে গেছে। এখন আর যুদ্ধক্ষেত্রটা মিলিটারি বা আইডিওলজির ময়দানে নেই, খেলাটা এখন পুরোপুরি ঢুকে পড়েছে অর্থনীতির জগতে। এই তথ্যটাকে বলা হয় জিও ইকোনমিক্স। এর সোজাসাপটা মানে হলো, এখনকার দিনের লড়াইটা হয় কমার্সের টুলস দিয়ে। মানে দেশ চালানোর মূল অস্ত্র এখন আর ট্যাঙ্ক বা সৈন্য নয়, তার জায়গায় চলে এসেছে ট্রেড স্যাংশন, টেকনোলজি কন্ট্রোলের মতো অর্থনৈতিক হাতিয়ার। এই নতুন যুগের অস্ত্রগুলো কি কি? দেখুন, এখানে আছে ট্রেড ওয়ার, ইকোনমিক স্যাংশন বা নিষেধাজ্ঞা, সেমিকন্ডাক্টরের মতো জরুরি প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ, ডিজিটাল কারেন্সি, আর এমনকি অন্য দেশকে ঋণের ফাঁদে ফেলার কূটনীতিও। আর এই নতুন অর্থনৈতিক দাবার বোর্ডে এখন পর্যন্ত সবচেয়ে বড় চালটা সম্ভবত দিয়েছে চীন, তাদের বিশাল গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, যেটাকে আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সংক্ষেপে BRI নামে চিনি। এটার স্কেলটা ঠিক কতটা বড় তা বোঝানোর জন্য একটা তুলনা দেয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বিখ্যাত মার্শাল প্ল্যানের কথা ভাবুন। 1948 সালের হিসাবে তার মোট খরচ ছিল প্রায় $13 বিলিয়ন।
আর এবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দিকে তাকান। এর আনুমানিক খরচ $1 ট্রিলিয়ন অনেক বেশি, মানে পার্থক্যটা আকাশ পাতাল। কিন্তু এই বিআরআই এর একটা বড় সমালোচনাও আছে, যেটাকে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণ ফাঁদ কূটনীতি। অভিযোগটা হলো চীন ইচ্ছে করে ছোট দেশগুলোকে এমন বিশাল অঙ্কের লোন দেয় যা তারা শোধ করতে পারে না, আর তার ফলে শেষ পর্যন্ত ওই দেশগুলো তাদের মূল্যবান সম্পদ যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের মতো স্ট্র্যাটেজিক অ্যাসেটের কন্ট্রোল চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়। তো এর পাল্টা চাল হিসেবে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো মিলে একটা জোট তৈরি করেছে। তাদের স্ট্র্যাটেজির নাম ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটাকে অনেকটা স্পাইকম্যানের সেই রিমল্যান্ড থিওরিরই একটা আধুনিক সামুদ্রিক ভার্সন বলা যেতে পারে। মূল লক্ষ্য হল এই অঞ্চলে অবাধ চলাচল আর বাণিজ্য নিশ্চিত করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমে ছিল জমি দখলের লড়াই, তারপর আইডিওলজির যুদ্ধ, আর এখন চলছে অর্থনীতির ময়দানে শ্রেষ্ঠত্বের লড়াই। এই গ্রেট গেম কিন্তু থামেনি, শুধু তার রূপ বদলেছে। এখন ভাবার বিষয় হলো ক্ষমতার এই নতুন খেলায় পরের চালটা কি হতে চলেছে।